সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। আয়লান কুর্দি হয়ে কি প্রত্যাবর্তন করলেন জোহরান মামদানি? এদিকে নজিরবিহীন খরা, মাত্র 2 সপ্তাহ চলার মতো পানি আছে তেহরানের 1 কোটি মানুষের। অপরদিকে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে দেশদ্রোহের অভিযোগ। এবং সবশেষে থাকছে অবতরণের সময় ভেঙে যায় হেলিকপ্টার, বেঁচে নেই কেউ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন, লাইক দিন। গাজার শিশুদের ভালোবাসা দেখাতে চাইলে কমেন্টসে লিখে জানান গাজায় শান্তি চাই। আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। আয়লান কুর্দি হয়ে কি প্রত্যাবর্তন করলেন জোহরান মামদানি? যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচনে ইতিহাস গড়ে জিতেছেন ডেমোক্র্যাট সমাজতান্ত্রিক প্রার্থী জোহরান মামদানি। ডিজিটাল দুনিয়ার স্রোতে এ খবর এখন অতীত, কিন্তু নিউ ইয়র্কের বাসিন্দা না হলেও মামদানির এই জয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন বিশ্বের নানা প্রান্তের মানুষ। কারো বিজয়ে যে নিজের জয় অনুভব করা যায়, এমন মধুর অনুভূতির মতোই নিউ ইয়র্ক শহর প্রায় ১২১০ বর্গ কিলোমিটারের, কিন্তু ভৌগোলিক সীমারেখা পেরিয়ে এ নির্বাচন আশা অটুট রাখার বার্তা ছড়িয়ে দিয়েছে গোটা বিশ্বের কাছে। এ নির্বাচন কেবল যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর নিউ ইয়র্কের মেয়র বাছাই করেনি, দিয়েছে কেড়ে নেওয়া মর্যাদা ফেরত পাওয়ার লড়াই। অভিবাসী থেকে যুক্তরাষ্ট্রের বৃহত্তম শহরের মেয়র। সিরিয়ার সেই ছোট্ট শিশু আয়লান কুর্দির কথা মনে আছে? গৃহযুদ্ধ কবলিত সিরিয়া থেকে স্ত্রী ও 2 সন্তান নিয়ে তুরস্কে আশ্রয় নিয়েছিলেন আবদুল্লাহ কুর্দি। উন্নত জীবনের আশায় সেখান থেকে গ্রিসে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হয় আবদুল্লার পরিবার। নৌকা ডুবে গেলে তার হাত ফসকে সাগরের ঢেউয়ে তলিয়ে যায় 2 ছেলে, 3 বছর বয়সী আয়লান আর 5 বছর বয়সী গালিব। ভূমধ্যসাগর কেড়ে নেয় তাদের মা রেহানাকেও। জোহরান মামদানি এমন এক সময়ে নিউ ইয়র্কের নির্বাচনে জয় পেলেন যখন অভিবাসী প্রত্যাশীদের ঘোর দুঃসময় চলছে। যুদ্ধ, সহিংসতা ও নিপীড়নের কারণে বিশ্বের কোটি মানুষ জোরপূর্বক বাস্তুচ্যুতের শিকার। মানব পাচারে নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। ভূমধ্যসাগরে সলিল সমাধি হচ্ছে অজানা সহস্র মানব সন্তানের। অভিবাসন প্রত্যাশীদের ঠেকাতে গোটা ইউরোপে এখন উগ্র দক্ষিণপন্থী পার্টিগুলোর উত্থান ঘটছে। বহুত্ববাদী গণতান্ত্রিক দলগুলো এখন চ্যালেঞ্জের মুখে। জার্মানি সহ ইউরোপের অনেক দেশ এই পরিস্থিতির মুখোমুখি। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের চিরচেনা গণতান্ত্রিক মূল্যবোধে কুঠারাঘাত করেছেন। জানুয়ারিতে হোয়াইট হাউসে আসীন হওয়ার পর থেকে সামরিক বিমানে অভিবাসীদের হাতকড়া পরিয়ে বিতরণ করেছেন, যে প্রক্রিয়া এখনও চলমান। অভিবাসী সহনশীল এই যুক্তরাষ্ট্রের এমন রূপ আধুনিক ইতিহাসে অতি আশ্চর্য ঘটনা। ইউরোপের গণতন্ত্রের নেতারা ট্রাম্পের বৈষম্যমূলক নীতির কাছে মাথা নত করে চলেছেন। তুরস্কের সমুদ্র সৈকতে ছোট নিথর দেহ নিয়ে পড়ে থাকা সেই আয়লান কুর্দি যেন প্রত্যাবর্তন করলেন জোহরান মামদানি হয়ে। যখন অভিবাসী ঠেকাও স্লোগানে গোটা ইউরোপ এবং যুক্তরাষ্ট্র দুলছে, তখন জোহরান মামদানির বিজয়ে নতুন মেরুকরণ তৈরি হল। যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট ইউনিভার্সিটি পোস্ট ডক্টরাল ফেলো আসিফ বিন আলীর কাছে মামদানির জয় অস্তিত্বের বার্তা তুলে ধরেছে। যুগান্তরকে তিনি বলেছেন, একদিকে যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প, অন্যদিকে হাঙ্গেরির ভিক্টর অরবান। জোহরান মামদানির এই জয় জার্মানি, ইউরোপ সহ পশ্চিম বিশ্বের বারবারন্ত অতি ডানপন্থীদের বিপক্ষে একটা বার্তা। এটি এমন, তোমাদের অস্তিত্বের সাথে আমাদের অস্তিত্ব আছে। তরুণ এই রাজনৈতিক বিশ্লেষক ও গবেষকের মতে এ নির্বাচনে চোখ রাখছিলেন নিউ ইয়র্কের বাইরের অন্য শহর এবং রাজ্যের বাসিন্দারাও। ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে এখন পর্যন্ত যা পরিস্থিতি, তাতে বাস্তবতার ফারাক দেখেছেন তারা। ফোর্বসের নতে যুক্তরাষ্ট্রের অন্তত ২৬ জন ধনকুবের এবং ধনী পরিবার সম্মিলিতভাবে জোহরান মামদানির প্রতিদ্বন্দ্বী নির্বাচনী প্রচারের ব্যয়ের জন্য বিপুল টাকা বিনিয়োগ করেছিলেন। এই ধনকুবেরা ভেবেছিলেন অভিবাসী জোহরান নিউ ইয়র্কে অস্তিত্বের হুমকি। এরপরেও বিজয় থেকে দূরে রাখা যায়নি জোহরানকে। বিজয়ী বক্তৃতায় মার্কিন সোশ্যালিস্ট ইউজিন ভি ডেপসের উক্তি টেনে মামদানি বলেছেন, আমি মানবতার জন্য আরও ভালো দিনের সূচনা দেখতে পাচ্ছি। একদিকে যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প, অন্যদিকে হাঙ্গেরির ভিক্টর অরবান। জোহরান মামদানির এই জয় জার্মানি, ইউরোপ সহ পশ্চিম বিশ্বের বারবারন্ত অতি ডানপন্থীদের বিপক্ষে একটা বার্তা। এটি এমন, তোমাদের অস্তিত্বের সাথে আমাদের অস্তিত্ব আছে। আসিফ বিন আলী।
অভিবাসী শহর হিসেবে নিউ ইয়র্কের পরিচিতি তুলে ধরে মামদানি বলেছেন, নিউ ইয়র্ক একটি অভিবাসী নির্ভর শহর থাকবে, এটি অভিবাসীদের দ্বারা নির্মিত, চালিত এবং আজ থেকে এটি অভিবাসীদের দ্বারা পরিচালিত হবে। তাই শুনুন প্রেসিডেন্ট ট্রাম্প, আমাদের কাউকে পৌঁছাতে চাইলে আপনাকে সবার মধ্য দিয়ে যেতে হবে। প্রতিদ্বন্দ্বী কুমোর পক্ষে তহবিল সংগ্রহকারী ফর আওয়ার সিটি নামে একটি প্ল্যাটফর্ম বিধ্বস্ত ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সামনে হাস্যোজ্জ্বল মামদানির ছবি ব্যবহার করেছিল। এই রাজনৈতিক বিজ্ঞাপনগুলোর ভাষা মূলত মামদানিকে বিতর্কিত করা। ট্রাম্প থেকে কুমো উভয়ই জোহরান মামদানির নাম সচেতনভাবে বিকৃত করেছেন। আর জয়ের পর ট্রাম্পকে লক্ষ্য করে জোহরান বলেছেন, টার্ন দ্য ভলিউম আপ। বার্তাটি এমন, আমরা গণতন্ত্রের কথা বলবো, বৈচিত্র্যের কথা বলবো, আপনি আরও আওয়াজ বাড়িয়ে শুনুন, আমাদের থামানো যাবে না। দিল্লির গুরু গোবিন্দ সিং ইন্দ্রপ্রস্থ বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষক এবং ভারতের অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ওয়ায়ারের সাংবাদিক ঐন্দ্রিলা দাশগুপ্ত যুগান্তরকে বলেন, জোহরানের এই জয়ের নত হওয়ার বিরুদ্ধে লড়াই জারি রাখার দৃঢ়তা, যেমনটা তিনি বলেছেন। জোহরান মামদানির জয় খুব স্পষ্ট করে বলে যে গণতন্ত্রকে ভয় দেখিয়ে দমিয়ে বা অভিবাসী বিরোধী ঘৃণা ছড়িয়ে নিস্তেজ করা যায় না। যখন ট্রাম্পের সিদ্ধান্তগুলো আতঙ্ককে অস্ত্র বানায়, হাতকড়া পরিয়ে মানুষকে তাড়ানো, বিশ্ববিদ্যালয়ে মত প্রকাশের অধিকার দমন, তখন মামদানির জয় পাল্টা বলে, ক্ষমতা এখনও সেই মানুষের যারা চুপ করিয়ে দেওয়া মানে নত মনে করে না। ঐন্দ্রিলা দাশগুপ্ত বলছিলেন, এটা শুধু নির্বাচন জয় নয়, এটা গণতন্ত্রের স্মৃতিমুঠি ফিরে আসা, স্মরণ করিয়ে দেওয়া। প্রতিনিধিত্ব আসে রাস্তাঘাট থেকে, পাড়া মহল্লা থেকে, সেই সব মানুষের কণ্ঠ থেকে যাদের বলা হয়েছিল তোমরা গুরুত্বপূর্ণ নও। এটাই সেই পুরনো কিন্তু অমর নীতি, জনতার জন্য, জনতার দ্বারা, জনতার জন্য। তার ভাষায় মামদানি প্রমাণ করলেন, ভয় আর ঘৃণার রাজনীতি জোরে চিৎকার করতে পারে, কিন্তু মানুষের ঐক্য তার চেয়েও জোরে কথা বাড়ে। আক্রান্ত যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো জবাব দিল নিউ ইয়র্কের ভোট। গাজা যুদ্ধে ইসরায়েলি নিষ্ঠুরতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে যুক্তরাষ্ট্রের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলো এখন ট্রাম্পের চক্ষুশূল। দশকের পর দশক ধরে এই বিশ্ববিদ্যালয়গুলো জাতি, ধর্ম, গোত্র, বর্ণের ঊর্ধ্বে উঠে আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে এক সেতু তৈরি করে এসেছে। আর সেখানে হাত দিয়েছেন ট্রাম্প। প্রগতিশীল মতদর্শ নির্মূল করতে তহবিল ছাঁটাই করার মতো এমন ঘটনা যুক্তরাষ্ট্রের সার্বজনীন মূল্যবোধের বিরুদ্ধে। ফিলিস্তিনের পক্ষে প্রতিবাদে অংশ নেওয়ায় মাহমুদ খালিলের মতো শিক্ষার্থীকে বিতরণ করা হচ্ছিল। আর সেই দেশের অভিজাত শহরের মেয়র নির্বাচনের আগে জোহরান মামদানি ঘোষণা দিলেন, তিনি নির্বাচিত হলে যুদ্ধ অপরাধে দায়ে অভিযুক্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে গ্রেপ্তার করার নির্দেশ দেবেন। সরাসরি গণহত্যা সম্প্রচার দেখেও এমন ঘোষণা ইউরোপের কোনো নেতার কাছ থেকে আসেনি। অন্যদিকে নেতানিয়াহুকে গ্রেপ্তার করার ঘোষণা দিয়েছেন 34 বছরের অখ্যাত একজন তরুণ অভিবাসী, আর তিনি এখন আমেরিকার বৃহত্তম শহরের মেয়র। বিশ্বজুড়ে গবেষণা, জ্ঞান বিতরণ ও উৎপাদনে জড়িত এবং আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীরা মামদানির জয়ে নিজের জয় খুঁজে পেয়েছেন। মামদানির জয় যুক্তরাষ্ট্রের বৃহত্তর শাসন ব্যবস্থার পরিবর্তন না হলেও 11 মাসের মাথায় ট্রাম্পের বিরোধী একজন প্রার্থী দেশের বৃহত্তম শহরের মেয়র নির্বাচন হয়েছেন। এই বার্তা বলে দিচ্ছে ট্রাম্পের নীতির সাথে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভাবনায় বৃহৎ ফারাক। নিউ ইয়র্কের বাসিন্দা না হয়েও প্রচারে ছিলেন তারা। মেয়র নির্বাচনের দৌড়ে মামদানি প্রচার মোটেও সহজ ছিল না। তাকে বলা হয়েছে সন্ত্রাসী সহানুভূতিশীল এবং হামাজ সমর্থক। কথার যুদ্ধে জড়িয়েছেন স্বয়ং প্রেসিডেন্ট ট্রাম্প। অতি ডানপন্থীদের কাছে ট্রাম্পবাদ এখন বড় রাজনৈতিক হাতিয়ার, কিন্তু সারা বিশ্বের মানুষ এই ট্রাম্পবাদকে উপেক্ষা করেছেন। ইনস্টাগ্রামে মামদানির ছবি আর ভিডিও পোস্ট করেছেন এমন বহু মানুষ যাদের কেউই নিউ ইয়র্কে ভোটার নন। এসব মানুষ মামদানিকে প্রগতির প্রতীক হিসেবে বেছে নিয়েছেন। বর্বরতার বিরুদ্ধে টিকে থাকার লড়াইয়ে মামদানিকে তারা নিজে সহযাত্রী ভেবেছেন। না হলে ভৌগোলিক সীমারেখা পেরিয়ে হাজার হাজার মানুষের এমন সমর্থন সাম্প্রতিক অতীতে আর কেউ পেয়েছে কিনা তা নিয়ে বিতর্ক থাকতে পারে। ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে ওয়াশিংটনের বেশিরভাগ পদক্ষেপকে মতপ্রকাশের স্বাধীনতায় আঘাত হিসাবে দেখে এসেছে প্রগতিশীল সমাজ। যে যুক্তরাষ্ট্র বৈচিত্র্যের প্রতি প্রতিশ্রুতি দেখিয়েছে বিশ্বজুড়ে, দেশটির ক্ষমতাবান প্রেসিডেন্ট এখন ইসরায়েলকে এমন সব প্রাণঘাতী অস্ত্র দিচ্ছেন যা তিনি নিজেও কখনো শুনেননি। আবার সেটা বললেন বেশ দম্ভতরঙ্গে। বিশ্বের বিবেকবান মানুষের কাছে জোহরান মামদানি হয়ে উঠেছেন তাদের জন্য লড়াই করি হিসাবে। তাদের পক্ষে নিউ ইয়র্কে গিয়ে সংহতি জানানোর সুযোগ হয়তো ছিল না, কিন্তু তারা সামাজিক মাধ্যমে বিরামহীন প্রচার চালিয়েছেন মামদানির পক্ষে। জোহরান যখন তার ভোটের প্রচার শুরু করেছেন তখন কেবল তার পক্ষে মাত্র 1 জয়ের শতাংশ ছিল। আর এমন সময় রিপাবলিকান এস্টাবলিশমেন্টের বিপক্ষে সবচেয়ে বেশি ভোট পেয়ে জয়ী হলেন। শুধু তাই নয়, দীর্ঘদিন ডেমোক্রেটিক পার্টির শীর্ষ নেতৃত্ব যেভাবে নির্বাচনী প্রচার চালিয়েছেন, জোহরান ছিলেন তার চেয়ে বহুগুণ ব্যতিক্রম। এক বার্নি স্যান্ডার্স ছাড়া অনেক ডেমোক্রেটেই মামদানির রাজনৈতিক দর্শক বুঝে উঠতে পারেননি। জোহরান ভিন্ন ভিন্ন মতদর্শে বিশ্বাসী মানুষকে অনেকটা এক ছাতা নিচে আনতে পেরেছিলেন। অন্যদিকে অ্যান্ড্রু কুমো বেছে নিয়েছিলেন বিদ্বেষ। নেটের দুনিয়ার কল্যাণে মানুষ সহজেই অন্য মানুষের জীবন দর্শন ধরতে পারেন, আর সেখানে মানুষের মন জয় করেছেন জোহরান। ট্রাম্পের আমেরিকা মহান করা যে রাজনৈতিক স্লোগান তা গৌরবের মনে হলেও প্রকৃতপক্ষে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানকালীন মূল্যবোধের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। বিপরীতে এই প্রজন্মের চিন্তা থেকে বহুদূরে অবস্থান করছেন অ্যান্ড্রু কুমো। জোহরান মামদানি কেবল নিউ ইয়র্কের মেয়র নন, তিনি এই প্রজন্মের মেয়র, এই সময়ের মেয়র। সময় সবসময় প্রসঙ্গ নিয়ে চলে। জোহরান শুধু নিউ ইয়র্ককে নয়, তিনি সময়কে জয় করেছেন।
আসিফ বিন আলী বলেন, নিউ ইয়র্কের বাইরেও জোহরান মামদানি প্রভাব তৈরি করতে পারার মূল কারণ তিনি সবাইকে ধারণ করতে পেরেছেন। গণতন্ত্র, মানবাধিকার এসব মূল্যবোধ সবার জন্য গুরুত্বপূর্ণ অধিকার। এটা কোনো নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখার মধ্যে সীমাবদ্ধ নয়। সামাজিক মাধ্যমে মামদানির পক্ষে ব্যাপক জনসমর্থন তৈরির পিছনে বড় বিষয় ছিল তিনি সব অধিকারের পক্ষে কণ্ঠস্বর ছিলেন। একজন মধ্যনিক মুসলমানের কাছে তিনি যেমন জনগ্রহণযোগ্য, তেমনি ইসলামী অনুশাসনে কঠোর ব্যক্তির কাছেও তিনি পছন্দের, কারণ তার কাছে মামদানির পরিচয় মুসলিম ছিল, যোগ করেন আসিফ। আসিফের বিশ্লেষণ ঠিক একইভাবে, তিনি এলজিবিটিকিউ মানুষদের অধিকার নিয়ে সচেতন, গর্ভপাতের পক্ষেও রয়েছেন, আবার অভিবাসীদের পক্ষেও কথা বলেছেন। তিনি যে ইনক্লুসিভ রাজনীতি করেছেন সেটি তাকে বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা এনে দিয়েছে। এর মাধ্যমে বিশ্বজুড়ে প্রগতিশীল গণতন্ত্রপন্থীদের সমর্থন তিনি আদায় করতে পেরেছিলেন। অন্যদিকে ইন্দ্রিলা দাশগুপ্ত বলেন, একই সাথে পৃথিবী এখন এমন রাজনীতিবিদকে দেখে ক্লান্ত যারা মানুষকে ভার মনে করে, বোঝা বলে, আর মামদানির মধ্যে মানুষ দেখছেন সম্পূর্ণ বিপরীত কিছু। তিনি শুনেন, তিনি পাশে দাঁড়ান সেই সময় যখন তা পাশে দাঁড়ানোর ঝুঁকিপূর্ণ, যখন তা জনপ্রিয় নয়। এই মানবিকতা রাজনীতির চেয়েও বড়। এটাই তাকে সীমান্তের বাইরে নিয়ে গেছে। তিনি এখন এমন ভাবনা তৈরি করছেন, যখন মানুষ প্রগতিশীল রাজনীতি প্রতিষ্ঠা করবে তিনি শুধু নিউ ইয়র্কের মেয়র থাকবেন না। এই মানবিকতা তাকে সীমান্তের বাইরে নিয়ে গেছে। তিনি এখন এমন ভাবনা তৈরি করছেন, যখন মানুষ প্রগতিশীল রাজনীতি প্রতিষ্ঠা করবে তিনি শুধু নিউ ইয়র্কের মেয়র থাকবেন না। তার ভাষায়, মামদানি প্রমাণ করলেন ভয় আর ঘৃণার রাজনীতি জোরে চিৎকার করতে পারে, কিন্তু মানুষের ঐক্য তার চেয়েও জোরে কথা বলে। আর মামদানি প্রমাণ করলেন ভয় আর ঘৃণার রাজনীতি জোরে চিৎকার করতে পারে, কিন্তু মানুষের ঐক্য তার চেয়েও জোরে কথা বলে। এই শিক্ষা আগামী সময়ে গণতন্ত্রকে রেখে দিবে। গণতন্ত্র সবার, গণতন্ত্র সবার জন্য। এদিকে নজিরবিহীন খরা, মাত্র 2 সপ্তাহ চলার মতো পানি আছে তেহরানের 1 কোটি মানুষের। ইরানের রাজধানী তেহরানের প্রধান খাবার পানির উৎস 2 সপ্তাহের মধ্যে শুকিয়ে যেতে পারে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম। শহরটির পানি সরবরাহকারী সংস্থার পরিচালক বেহজাদ পারসা বলেছেন, শহরের প্রধান জলাধার আমির কাবির বাঁধে বর্তমানে মাত্র 14 মিলিয়ন বা 1 কোটি 40 লাখ ঘনমিটার পানি রয়েছে। 1 বছর আগে সেখানে 86 মিলিয়ন ঘনমিটার পানি ছিল। তিনি সতর্ক করে বলেন, বর্তমান স্তরে এটি মাত্র 2 সপ্তাহ তেহরানকে পানি সরবরাহ করতে পারবে। তেহরান প্রদেশ দীর্ঘমেয়াদী খরার কবলে পড়েছে, যা অঞ্চলটিকে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে গুরুতর পানি সংকটের মুখে ফেলেছে। অক্টোবর মাসে এক স্থানীয় কর্মকর্তা বলেন, বৃষ্টিপাতের পরিমাণ গত 1 শতাব্দীর মধ্যে প্রায় নজিরবিহীন। ইরানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 10 দিনেও সেখানে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তেহরানের দৈনন্দিন জীবনে এরই মধ্যে খরার প্রভাব পড়তে শুরু করেছে। এক নারী বলেন, আমি টয়লেট ও অন্যান্য প্রয়োজনে ব্যবহারের জন্য পানির ট্যাঙ্কার কিনতে যাচ্ছি। তেহরানের প্রধান জলাধার লাতিয়ান বাঁধে এখন ধারণ ক্ষমতার 10%-এরও কম পানি রয়েছে। কারাজ বাঁধেরও অবস্থা একই ধরনের শোচনীয়। বাঁধটির ব্যবস্থাপক মোহাম্মদ আলী মোয়াল্লেম বলেন, গত বছরের তুলনায় এবার বৃষ্টিপাত 92% কমেছে। বর্তমানে রিজার্ভারে মাত্র 8% পানি রয়েছে। এর বেশিরভাগই ডেড ওয়াটার, অর্থাৎ ব্যবহার অনুপযোগী। ইরানের জ্বালানি মন্ত্রী আব্বাস আলী আবাদি বলেছেন, কিছু রাতে হয়তো পানির প্রবাহ শূন্যে নামিয়ে আনতে হবে। অতিরিক্ত পানি ব্যবহারকারীদের জরিমানারও পরিকল্পনা করছে সরকার। তিনি আরও জানান, তেহরানের শতবর্ষ পুরনো পাইপলাইন ও অবকাঠামো থেকে পানি লিকেজ এবং সাম্প্রতিক ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধে ক্ষতিগ্রস্ত অংশগুলো সংকটকে আরও গভীর করেছে। ইরান জুড়ে পানি সংকট এবং ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট জনমনে ক্রমবর্ধমান ক্ষোভ সৃষ্টি করেছে। রাজধানীর বহুতল অ্যাপার্টমেন্ট থেকে শুরু করে খুজেস্তান ও সিস্তান বালুচিস্তানের গ্রাম পর্যন্ত জীবনযাত্রা এমনভাবে বিপর্যস্ত হচ্ছে, যাকে অনেকে বলছেন অসহনীয়। টানা 5 বছর শুষ্কতা এবং রেকর্ড তাপের পর তেহরানের পৌরসভার কলগুলো শুকিয়ে যাওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বাসিন্দাদের পানির ব্যবহার কমপক্ষে 20% কমানোর আহ্বান জানিয়েছেন। সরকারি পরিসংখ্যান অনুযায়ী জুলাই মাসে চাহিদা গত বছরের তুলনায় 13% কমেছে। তবে কর্তৃপক্ষ বলছে যে সেপ্টেম্বর এবং অক্টোবর জুড়ে সরবরাহ সচল রাখতে আরও 12% হ্রাস প্রয়োজন। তেহরান এবং অন্যান্য শহরের সরকারি ভবনগুলি জ্বালানি সাশ্রয়ের জন্য নিয়মিত বন্ধ থাকে, যার ফলে ব্যবসা প্রতিষ্ঠানগুলি আর্থিক ক্ষতির অভিযোগ করে। অপরদিকে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে দেশদ্রোহের অভিযোগ। দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের বিরুদ্ধে শত্রুকে সহায়তার আনুষ্ঠানিক অভিযোগ দিয়েছে দেশটির প্রসিকিউটর অফিস। এবছরের জানুয়ারিতে তাঁকে প্রেসিডেন্ট থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহারের কারণ দেখিয়ে গ্রেফতার করে কোরিয়া। ইউন বর্তমানে বিদ্রোহ ও সামরিক অভ্যুত্থান সংশ্লিষ্ট মামলায় বিচারাধীন। তার বিরুদ্ধে দেশদ্রোহের অভিযোগ ছাড়াও আরও কয়েকটি ঘোরতর অভিযোগ তুলেছে দক্ষিণ কোরিয়া। তিনি উত্তর কোরিয়াকে যুদ্ধের জন্য উস্কে দিয়ে দেশের সামরিক আইন জারির চেষ্টা করেছিলেন। খবর ওয়াশিংটন পোস্ট। দেশটির প্রসিকিউটররা অভিযোগে বলেছেন,
ইউন এবং তার সহযোগীরা এমন একটি পরিস্থিতির সৃষ্টি করার ষড়যন্ত্র করেছিলেন যাতে জরুরি সামরিক আইন ঘোষণা করা যায়। এর ফলে দক্ষিণ ও উত্তর কোরিয়ার মধ্যে সশস্ত্র সংঘর্ষের আশঙ্কা বেড়েছিল এবং দেশের সামরিক স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়েছিল। তদন্তে প্রমাণ হিসেবে একটি মেমো পাওয়া গেছে। ইউনের প্রাক্তন কাউন্টার ইন্টেলিজেন্স কমান্ডার গত বছরের অক্টোবরে লিখেছিলেন এটি। সেখানে পিয়ংইয়াং বা ওনসানের মতো স্থানে ড্রোন পাঠিয়ে উত্তর কোরিয়ার প্রতিক্রিয়া উস্কে দেওয়ার সুপারিশ করা হয়েছিল। ইউনের এই পদক্ষেপের ফলে গত ডিসেম্বরে দক্ষিণ কোরিয়ায় বড় রাজনৈতিক সংকট দেখা দেয়। তিনি সংসদে সশস্ত্র সেনা মোতায়েন করার চেষ্টা করেছিলেন। তিনি চাইছিলেন সংসদ সদস্যরা তার সামরিক আইন ঘোষণাকে বাতিল করতে যেন না পারেন। তবে তার এই সামরিক আইন আনার প্রচেষ্টা ব্যর্থ হয়। জানুয়ারিতে তিনি গ্রেফতার হন। এরপর এপ্রিল মাসে ইউনকে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টের পদ থেকে পদচ্যুত করা হয়। জুনে ভোটের মাধ্যমে কোরিয়ার প্রেসিডেন্ট হিসেবে লি জে মিয়ং নির্বাচিত হন। উত্তর কোরিয়া গত বছর দাবি করেছিল দক্ষিণ কোরিয়ার ড্রোনগুলি পিয়ংইয়াং শহরের উপর প্রোপাগান্ডা পত্র ফেলেছিল, যদিও সিউলার সেনাবাহিনী এই তথ্যের সত্যতা নিশ্চিত করেনি। দুই দেশের মধ্যে উত্তেজনা এখনও প্রবল, কারণ 1950-53 কোরিয়া যুদ্ধ শান্তি চুক্তি নয় বরং অস্ত্রবিরতিতে থেমেছিল। এবং সবশেষে থাকছে অবতরণের সময় ভেঙে যায় হেলিকপ্টার, বেঁচে নেই কেউ। রাশিয়ার দক্ষিণ দাগিস্তানে একটি মিলিটারি হেলিকপ্টার অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত 4 জন নিহত হয়েছেন। শুক্রবারের ওই ঘটনায় আরও 2 জন আহত হয়েছেন। জানা গেছে হেলিকপ্টারে থাকা ব্যক্তিরা রাশিয়ান মিলিটারি কারখানায় কাজ করতেন। হেলিকপ্টারটির বিধ্বস্ত হওয়ার ঘটনা ক্যামেরায় ধরা পড়ে। ভিডিওতে দেখা যায় K-226 হেলিকপ্টারটি কাস্পিয়ান সাগরের পাশে এক সৈকতে অবতরণের চেষ্টা চালান। এই সময়ে লেজ মাটিতে আঘাত করে, ফলে লেজের রটরটি ভেঙে যায়। এই সময় পাইলট হেলিকপ্টারটি আবার উঁচুতে তুলতে চেষ্টা করেন, তবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। রাশিয়ার গণমাধ্যম জানিয়েছে হেলিকপ্টারটি নিয়ন্ত্রণহীনভাবে ঘুরতে ঘুরতে আচিসু গ্রামের সংলগ্ন একটি বাসভবনের উপর ভেঙে পড়ে। এতে বিমানে থাকা 4 জনই মারা যান এবং ভবনের 2 জন আহত হন। স্থানীয় গণমাধ্যমে জানিয়েছে নিহতদের মধ্যে ছিলেন আচালো মাগোমেদোভ, যিনি কিজলিয়ার ইলেকট্রোমেকানিক্যাল প্লান্টের নির্মাণ ও পরিবহন সহায়তা বিষয়ক উপমহাপরিচালক। বাকি 3 জনও মিলিটারি কারখানায় কাজ করতেন। তারা মূলত রাশিয়ান মিলিটারি বাহিনীতে ব্যবহৃত বিমান যন্ত্রাংশ তৈরি করতেন।